শিক্ষার্থীরা কেমন আছো? হ্যাঁ, নিশ্চয় ভালো আছো। গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম মনে আছে? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পরিণতির সংজ্ঞা। তোমরা নিশ্চয়ই বাসায় পড়েছো। আজ আমরা তোমাদের শুভেচ্ছা জানিয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের থেকে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু আমরা ছবিগুলি লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছি গ্রিসের ছবি। তোমরা ছবিতে খেয়াল করলে স্পার্টা দেখতে পাচ্ছ। একটা নগর রাষ্ট্র। অ্যাথেন্স, এইভাবে অনেকগুলো ছোট ছোট নগর রাষ্ট্র প্রাচীনকালে ছিল। এটি একটি নগর রাষ্ট্রর ছবি বোঝাবার জন্য আমরা তোমাদের দেখালাম। এখানে দেখতে পাচ্ছ কিসের ছবি? এটা হলো একটা পরিবারের ছবি, যৌথ পরিবার, দাদা দাদি, চাচা চাচি সবাই মিলে সমাজের আদি সংগঠন। এটা একটা ছবি। দ্বিতীয়ত ছবি দেখার পর আমরা তৃতীয়ত দেখতে পাচ্ছি একজন নাগরিক ভোট দিচ্ছেন। তিনি হলেন ভোটার বা নির্বাচক মণ্ডলীর একজন সদস্য, অর্থাৎ নির্বাচনকে বোঝাতে যাচ্ছি। আমরা ছবিগুলোর যে বিষয়গুলো ধারণা করলাম, এই বিষয়গুলো মূলত পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু। এর সাথে আরো অনেকগুলো বিষয়বস্তু আছে যেগুলো আমরা আজকের পাঠ থেকে জানতে পারবো। আমরা আজকের পাঠ থেকে তাই যা বলতে চাচ্ছি যে তোমরা জানতে পারবে পৌরনীতি সুশাসনের বিষয়বস্তু এবং এর পরিধি। শিক্ষার্থীরা একটি চার্ট লক্ষ্য করো। তোমরা এই চার্টে যদি দিকে তাকাও, দেখতে পাচ্ছ যে এই চার্টের মাধ্যমে আমি পৌরনীতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তু বোঝাবার চেষ্টা করছি। অর্থাৎ তোমরা এই চার্টের চতুর্দিকে অনেকগুলি শব্দ দেখতে পাচ্ছ রাষ্ট্রের উৎপত্তি ও কার্যাবলীর ঘটনা, আইন, স্বাধীনতা, দেশপ্রেম, মানব সেবা, সংবিধান, ই গভর্নেন্স, নেতৃত্ব। এই থেকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো নাগরিকদের বর্তমান, অতীত, ভবিষ্যৎ, অধিকার, কর্তব্য, মানব সভ্যতা, সামাজিক পরিবর্তন, মূল্যবোধ। এদিকে যদি তাকাই সরকারের বিভিন্ন অঙ্গ বিভাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, নির্বাচন, নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল। অর্থাৎ এ ধরনের যে বিষয়গুলোর মধ্যে কয়েকটি বিষয়ের আমি ছবি তোমাদের দেখিয়েছিলাম। তোমাদের মনে পড়ে? আমরা পরিবার দেখিয়েছিলাম। তোমরা এখানে খেয়াল করো, সে পরিবার কি? মানব সভ্যতার আদি যে সংগঠন, সেটাই হলো পরিবার। তাহলে আমরা বলেছি যে ছবির মাধ্যমে আমরা পরিণতি বিষয়বস্তুগুলো আলোচনা করতে চাচ্ছি, তার একটি ছবি আমরা ওখানে দেখিয়েছিলাম। তারপর আমরা রাষ্ট্র আমরা আলোচনা করলে দেখতে পাবো এটাও পরিণতির বিষয়। তারপরে নির্বাচন মণ্ডলী, সেটাও আমাদের পরিণতি সুশাসন আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা আলোচনায় যদি আসি তাহলে বলতে পারবো পরিণতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এর মূল আলোচ্য বিষয় হলো
নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী। শিক্ষার্থীরা, আমি এখন এই ছকের বিভিন্ন বিষয়গুলো অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। 1 নম্বর, আমরা পৌরনীতি মূলত বিষয়বস্তুর দিক থেকে আলোচনা করলে বলা যায় এটা নাগরিকতা বিষয়ক একটা বিজ্ঞান। অর্থাৎ পৌরনীতির বিষয়ে রয়েছে নাগরিকের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র, সুনাগরিকের দায়িত্ব কর্তব্য, নাগরিকের অধিকার কর্তব্য বর্তমান, এগুলো পৌরনীতিতে আলোচনা করা হয়ে থাকে। এই জন্যই বলা হয় পৌরনীতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। বোঝা গেল পৌরনীতির একটি আলোচ্য বিষয় হলো নাগরিকতা। দ্বিতীয়ত, পৌরনীতির অপর একটি বিষয় হিসাবে আমরা মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করা হয় বলে বলতে পারি। আমরা ছবিতে দেখিয়েছিলাম মানব সভ্যতার আদি অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। তোমরা ছবি খেয়াল করো, সেখানে খেয়াল করলে দেখতে পাবে সেখানে আমরা একটা যৌথ পরিবারের চিত্র দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম। অ্যারিস্টটল, যিনি অ্যারিস্টটলকে বলা হয় কি রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটল পরিবারকেই রাষ্ট্রের এবং সমাজের আদি সংগঠন হিসেবে বলেছেন। কাজেই এই পৌরনীতিতে পরিবার সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। পরিবার বিবর্তন হয়ে ধীরে ধীরে একক থেকে যৌথ থেকে একক অনুপরিবারেও রূপান্তরিত হয়েছে। আমরা এই পরিবার সম্পর্কে আলোচনা পৌরনীতির মাধ্যমে জানতে পারব। তৃতীয়ত, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। শিক্ষার্থীরা, পৌরনীতি পরিবারের পরে রাষ্ট্র, রাষ্ট্রের গঠন, উপাদান, রাষ্ট্রের কার্যাবলী এগুলো নিয়েও আলোচনা করে থাকে। চতুর্থত, আমরা রাজনৈতিক তত্ত্ব, পৌরনীতি ও সুশাসন বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব অর্থাৎ থিওরিগুলো নিয়ে আলোচনা করে। যেমন রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতিতে তোমার অনেকগুলো রাজনৈতিক তত্ত্ব আছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তোমরা পরবর্তী জানতে পারবে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অনেকগুলো মতবাদ রয়েছে। বল প্রয়োগ মতবাদ, বিবর্তনবাদী মতবাদ, সামাজিক মতবাদ, এই ধরনের অনেকগুলি মতবাদ আছে। এই ধরনের মতবাদগুলো যেগুলো রাজনৈতিক তথ্য, সেগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। পৌরনীতি সামাজিক ও রাজনৈতিক বিবর্ত বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক বিবর্তন বিষয়ের মধ্যে কি পড়ে? আইনের প্রকৃতি, সংজ্ঞা, উৎস, প্রয়োজনীয়তা, নৈতিকতা, স্বাধীনতা, সাম্য, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো পৌরনীতি আলোচনা করে। পরবর্তীতে নাগরিকতার স্থানীয় দিক, অর্থাৎ একজন আদর্শ নাগরিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থাকে। এইসব প্রতিষ্ঠান বা সংস্থার প্রকৃতি, সংগঠন, কার্যাবলী, বিকাশ সম্পর্কেও পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। নাগরিকতার জাতীয় দিক, অর্থাৎ জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, জাতীয় স্বাধীনতা আন্দোলনের লাভে দাবি নেতার অবদান, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ পৌরনীতি আলোচনা করে থাকে। নাগরিকতার আন্তর্জাতিক রূপ, নাগরিক জীবন আজ তোমরা খেয়াল করবে স্থানীয় ও জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য সহযোগিতা কামনা করে। আজ গড়ে উঠেছে
জাতিসংঘ সহ বহু আঞ্চলিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই ধরনের অনেকগুলো আঞ্চলিক সহযোগিতা সংস্থা সম্পর্কে জানো, যেমন স্যার একটি খুব পরিচিত অর্থনৈতিক ও সামাজিক সংগঠন, কমনওয়েলথ, ওআইসি, এই ধরনের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এগুলো নিয়ে ও পৌরনীতি আলোচনা করে। নাগরিকদের অতীত নিয়ে আলোচনা করে পৌরনীতি, অর্থাৎ নাগরিক অতীত, ইতিহাস, গঠন কাঠামো এগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। বর্তমান নিয়ে আলোচনা করে। ভবিষ্যৎ, অর্থাৎ বর্তমানে নাগরিকতার গণ্ডি পেরিয়ে ভবিষ্যতে নাগরিকতার রূপ কেমন হবে সেগুলো নিয়েও আলোচনা করে পৌরনীতি। সর্বশেষ আমরা পৌরনীতির মাধ্যমে সুনাগরিকতা, নাগরিকতা কিভাবে সুনাগরিকে পরিণত হয়, সুনাগরিক গুণাবলী কি, সুনাগরিক এর আদর্শ কি, তোমরা নিশ্চয় জানো। বুদ্ধি, বিবেক ও আত্মসংযম এগুলো পৌরনীতি আলোচনা করে থাকে। পৌরনীতি রাজনৈতিক ঘটনা, আন্দোলন নিয়ে আলোচনা করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ, 40 সালে লাহোর প্রস্তাব, 52 ভাষা আন্দোলন, 71 অসহযোগ আন্দোলন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এই সকল বিভিন্ন রাজনৈতিক ঘটনা সম্পর্কেও আলোচনা করা হয় পৌরনীতিতে। সাংবিধানিক অগ্রগতি, অর্থাৎ সংবিধানের বিভিন্ন দিক, সংবিধানের বিভিন্ন সংশোধনী এবং এর বিভিন্ন পদক্ষেপগুলি নিয়েও পৌরনীতি আলোচনা করে। আমরা উপরের আলোচনা থেকে পৌরনীতি ও সুশাসনের পরিধি সম্পর্কে কি বলতে পারি? দেখা যায় যে পৌরনীতি ও সুশাসন সমাজের যে আদি সংগঠন, ক্ষুদ্র ও আকৃতি প্রতিষ্ঠান, পরিবার, সেখান থেকে শুরু করে রাষ্ট্র, জাতীয় রাষ্ট্র, বিশ্ব মানবতা এবং এর বিভিন্ন অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। তাই বলা যায় যে পৌরনীতির পরিধি সংকীর্ণ নয়, পৌরনীতির পরিধি অত্যন্ত ব্যাপক। শিক্ষার্থীরা, আমরা পৌরনীতি ও সুশাসনের এই পাঠের মাধ্যমে পৌরনীতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তু সম্পর্কে জানতে পারলাম। তোমরা বাসায় পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু পরিধি সম্পর্কে শিখবে ও লিখবে। শিক্ষার্থীরা, তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে যাতায়াতের সময় খেয়াল রাখবে স্বাস্থ্যবিধির কথা, সামাজিক দূরত্বের কথা, আর বাসায় বসে মন খারাপ না করে আনন্দ ঘন পরিবেশে থাকবে এবং সুযোগ মতো একটু সময় করে পরিণীতি বিষয় পড়াশোনা করবে। দেখা যাবে যে তোমাদের পরিণীতি একটি সহজসাধ্য বিষয় হয়ে যাবে। তোমরা পরীক্ষা ভালো করবে ইনশাল্লাহ। কলেজ খুললে তোমাদের সাথে দেখা হবে, বিস্তারিত আলোচনা হবে। তোমাদের আজকে এখানেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।